দর্শক স্বাগত প্রবাসের সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে শুল্ক কমানোর জোর দেয়া হচ্ছে, এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা। এ সময় তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে গম, এলএনজি সহ আমদানি বাড়ালে খরচ বাড়বে, কিন্তু ভোক্তার ওপর এর প্রভাব পড়বে না, কারণ সরকার এক্ষেত্রে ভর্তুকি দেবে। উপদেষ্টা এ সময় আরও বলেন, এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়। কিছুটা হবে আবার আপনার, যেমন আমরা গম ব্যাপারে বলেছি, আমরা বলে একটু বেশি হবে, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটু সার্ভিস হিসেবে যদি আমরা দেখি যে আমাদের ট্যারিফটাতে আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, তবে দুর্নীতি, জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা, এমনটি মনে করেন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কনসুলার পল ফ্রস্ট। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অ্যামচেম আয়োজিত সেমিনারে এমন কথা বলেন তিনি। বিশ্বের শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্র। দেশটি $7 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশে, বিপরীতে বাংলাদেশ আমদানি করে $1 বিলিয়ন পণ্য, যদিও বিনিয়োগে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। অ্যামচেম আয়োজিত সেমিনারে দেশটির কমার্শিয়াল কনসুলার বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে কৃষি পণ্য, জ্বালানি এবং এয়ারক্রাফট রপ্তানিতে আগ্রহী তার দেশ। Years ago, the U.S. Embassy and the AmCham recognized the growing Bangladeshi middle class and openness to a strong relationship with the United States. And they saw opportunities for American companies to create a office here. এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথাও জানান তিনি, তবে এক্ষেত্রে ব্যবসায় লেভেল প্লেইং নিশ্চিতের তাগিদ এই মার্কিন কর্মকর্তার। Getting paid, like repayment issues, repatriating earnings or profits, even inadequate fulfillment of the contracts that were made by government or private sector. But gradually, we're seeing a resolution in many of those challenges, and we're really grateful for the interim government that has worked with us constructively to help resolve some of those problems. শুল্ক এবং অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে টিকফা চুক্তির কথা স্মরণ করিয়ে দেন অ্যামচেম প্রেসিডেন্ট। We have to create the level playing field for the foreign investors to have a very congenial and very comfortable business ecosystem. এ সময় মার্কিন বিনিয়োগ বাড়াতে বন্দর জটিলতা কমানো, অবকাঠামো উন্নয়নের দাবি জানান অ্যামচেম প্রেসিডেন্ট। We have to modernize our customs process. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার সিদ্ধান্ত বহাল আছে। ফিলিস্তিন এ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা অনেক পরে নিয়েছে। কেউ কারো মুখাপেক্ষী নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন উত্তর দেন তিনি। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত আরব ইসলামী সামিটে ইসরায়েলের অপ্রত্যাশিত হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এই সামিটের মূল লক্ষ্য ছিল কাতারে হামলার প্রতি নিন্দা জানানো। এ বিষয়ে মন্ত্রী পর্যায়ে খসড়া তৈরি ও অ্যাপ্রুভ হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে কাতারের প্রতি সমর্থন ও সহমর্মিতা জানানো হয়েছে। প্রয়োজনে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশ। আমরা অনেক আগে এটা এবং আমাদের প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে এবং সাইপ্রাসের মধ্যে। অনেক পরে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, নর্মালি করা স্বাভাবিক। রাজধানী ঢাকাকে হিট অ্যালার্ট হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক, কারণ বৈশ্বিকভাবে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। বিশেষ করে ঢাকার পরিস্থিতি উদ্বেগজনক। উষ্ণায়নের বিপরীত প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। গত বছর মানুষের উৎপাদন সক্ষমতা কমায় আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 21,000 কোটি টাকা। জলবায়ু পরিবর্তন, নগরায়ন, বনভূমি উজাড় হওয়া সহ নানা কারণে বাংলাদেশে বেড়েই চলেছে তাপমাত্রা। এর প্রভাবে বহুবিধ রোগের শিকার হচ্ছে মানুষ। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে, তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশে মানুষের দীর্ঘমেয়াদী কাশি, তাপজনিত ক্লান্তি, ডায়রিয়া, মানসিক নানা অসুস্থতা বাড়ছে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে ঢাকাকে হিট আইল্যান্ড হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। জানানো হয় 1980 সালের পর থেকে দেশের তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে গরমের অনুভূতি বেড়েছে 4.5 ডিগ্রি, যার নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের কর্মক্ষমতা আর অর্থনীতিতে। বিশ্বব্যাংক বলছে 2024 সালে উষ্ণায়নের ফলে 25 কোটি কর্মদিবস নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতি প্রায় 21,000 কোটি টাকা। ওভারকাম করার জন্য যে ইন্টারভেনশন, এগুলো যে ফান্ডিং, সেগুলোর জন্য যারা এটা তৈরি করছেন তাদেরকে দিতে হবে। এখন সেটাকে গ্লোবালি, সেটা লোকালি তো হিট জেনারেশনে যারা কন্ট্রিবিউট করছেন ওনার উপর আসলে হিট ট্যাক্স বসতে পারে। এ সময় যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করেছে তাদেরকে সরাসরি জরিমানার আওতায় আনার দাবি জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। এইটা কেমন করে আমরা কন্ট্রোল করব যদি ওই পূর্বাচলে যেখানে একটুখানি সবুজ আছে সেটাও শেষ হয়ে যায়? হাই টাইম হয়েছে যখন রাজ্য শুড বি প্রেসক্রাইবিং বিল্ডিং ডিজাইনস। তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে। 2030 সালের মধ্যে বাংলাদেশে জিডিপির প্রায় 4.9% হারাতে পারে অতিরিক্ত তাপের নেতিবাচক প্রভাবের কারণে, এমন পূর্বাভাসও দিয়েছে বিশ্বব্যাংক। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। বাহরাইনের বাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে। শুধু সেপ্টেম্বরের প্রথম 15 দিনে স্বর্ণের দাম কয়েক দফা বেড়েছে। 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের বর্তমান মূল্য ঠেকেছে 42 বাহরাইন দিনারে, যা বাহরাইনের ইতিহাসে সর্বোচ্চ। ফলে খুব প্রয়োজন না হলে স্বর্ণ কিনছেন না ক্রেতারা। বিক্রি কমায় বিপাকে পড়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পারস্য উপসাগরের পশ্চিম তীরের ছোট্ট দ্বীপরাষ্ট্র বাহরাইন জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক অর্থনীতির দেশ হলেও অন্যান্য ব্যবসা বাণিজ্যেও বেশ এগিয়ে বাহরাইন, যার মধ্যে অন্যতম স্বর্ণ ব্যবসা। এর সঙ্গে স্থানীয় ও ভারতীয় ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো পাল্লা দিয়ে চলছে। তবে বিশ্ববাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় বাহরাইনেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। 1 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের বর্তমান মূল্য 42 বাহরাইনি দিনার, যা দেশটির ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। শুধু সেপ্টেম্বরে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে কয়েক দফা, যা উদ্বেগের অন্যতম কারণ হয়ে উঠেছে। Already very high at the moment, and it has affected the market recently. People are not able to buy through because of the price hike. 75% customer Bangladesh ipa gold rate korvana puri high rate ai ibada bahrain lipam Bangladeshi customer valare korvana এই প্রাইসটা একটু কমে বড়ি যদি 1.5 লক্ষ নিচে আসে তাহলে হয়তো কাস্টমার বাড়বে, কারণ এখানে ইদানিং অনেক কাস্টমার কমে যাচ্ছে। আমাদের প্রবাসী সবাই বাংলাদেশি কাস্টমার এখন গোল্ড দেখে যাচ্ছে কিন্তু কেউ কিনছে না। 41 টাকা করে পড়তেছে 1 গ্রামে। এরপর আপনার ট্যাক্স মেকিং এগুলো আসতেছে, এই জন্য কাস্টমার একটু কম আছে। ফলে প্রয়োজন না হলে স্বর্ণ কিনছেন না ক্রেতারা। প্রবাসী ক্রেতা নেই বললেই চলে। গোল্ডের যে প্রাইসটা মানে সাধ্যের বাইরে, যে প্রাইসে আমি বাজেট নিয়ে আসছিলাম বাজেটের উপরে চলে যাইতেছে। তো আমি দেখতেছি হয়তো যেটুকু নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম হচ্ছে কম নিতে হবে আমাদের। এখন বর্তমানে যে পরিস্থিতি, তো কিভাবে আমরা যে কাম কাজ কিভাবে আমরা এই স্বর্ণ কিনবো, এত দাম হলে প্রাইস তো অনেক উপরে। এমন আবহে সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান ইউভিএস পূর্বাভাস দিয়েছে চলতি বছরের শেষ নাগাদ সোনার দাম আরও বাড়বে। প্রতি আউন্স স্বর্ণের মূল্য $3,800 পৌঁছাতে পারে। 2026 সালের মাঝামাঝি নাগাদ তা ছুঁতে পারে $3,900। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বর্ণের শহর দুবাইয়ে মহা আড়ম্বরে আবারও শুরু হচ্ছে গ্লোবাল ভিলেজের 30তম সিজন। 15 অক্টোবর থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে পরের বছরের 10 মে পর্যন্ত। 3 দশক পূর্তির এই মৌসুমকে কেন্দ্র করে দেশি বিদেশি দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পর্দা উঠছে দুবাইয়ের জনপ্রিয় পারিবারিক ও বহু সংস্কৃতির বিনোদন কেন্দ্র গ্লোবাল ভিলেজের 30তম সিজনের। আগামী 15 অক্টোবর থেকে শুরু হচ্ছে কয়েক মাস ব্যাপী এই রাজকীয় ফেস্টিভ্যাল। 3 দশক পূর্তির এই মৌসুমে দেশি বিদেশি দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
আয়োজকরা বলছেন ৩০ বছর পূর্তি উপলক্ষে এবার থাকবে বিশেষ আয়োজন। স্বাগত জানানো হবে লক্ষ কোটি অতিথিকে। ফলে ৩০তম সিজন শুধু গ্লোবাল ভিলেজের জন্যই নয়, বরং পুরো দুবাইয়ের জন্য একটি বড় উৎসব হতে যাচ্ছে। এমনকি এবারের সিজন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশাবাদী আয়োজকরা। এর আগে গ্লোবাল ভিলেজের ২৯তম সিজনে রেকর্ড ১,৫,০০,০০০ দর্শনার্থীকে স্বাগত জানানো হয়, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। গ্লোবাল ভিলেজ শুধুমাত্র পর্যটকদের জন্যই নয়, স্থানীয় বাসিন্দাদের কাছেও একটি বহুল প্রতীক্ষিত মৌসুমী উৎসব। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা গ্লোবাল ভিলেজ এখন উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক ও পর্যটন গন্তব্যগুলোর একটি। এখানে প্রতি বছর বিভিন্ন দেশের প্যাভিলিয়ন, আন্তর্জাতিক স্ট্রিট ফুড, বিশ্বমানের কেনাকাটা, সাংস্কৃতিক শো ও কনসার্ট আয়োজন করা হয়। নতুন সিজনটি ১৫ অক্টোবর শুরু হয়ে চলবে ২০২৬ সালের ১০ মে পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে তো বটেই, সময় ও সুযোগ মিললে বিদেশেও ঢু মারতে চান ভ্রমণ বিলাসীরা। কিন্তু অতিরিক্ত খরচ আর ভিসার ঝক্কি ঝামেলায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের বিদেশ ভ্রমণ করা হয় না। তবে ভিসা ছাড়াই যদি ভ্রমণ সুযোগ পান আগ্রহী পর্যটকরা, তাহলে কেমন হবে? দর্শক, হ্যাঁ, এমন সুযোগই দিচ্ছেন ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশ। অনিন্দ্য সুন্দর সৈকতে ভরা দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। আপনার বাজেট যদি কম হয় এবং নয়নাভিরাম শান্ত সৈকতে ঘেরা দ্বীপের স্পর্শ চান, তাহলে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন মালদ্বীপের এমন স্বর্গরাজ্য থেকে। শুধু মালদ্বীপ নয়, ভিসার ঝক্কি ঝামেলা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ইন্দোনেশিয়াতেও। দেশটির বালি সহ অপূর্ব সুন্দর পর্যটন স্পটেও কাটাতে পারবেন আপনার একান্ত অবসর। এমনকি একই সুবিধা নিয়ে ভুটান, নেপাল, শ্রীলঙ্কার ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, কেপ ভার্থ দ্বীপপুঞ্জ, কমোরস দ্বীপপুঞ্জ, কেনিয়া ও বলিভিয়ার বিভিন্ন স্থানেও যেতে পারবেন। ভ্রমণ খরচও থাকবে সাধ্যের মধ্যেই। তবে এসব দেশে ঘুরতে আপনাকে নিজের দেশ থেকে ভিসা নিতে হবে না, কারণ দেশগুলোই পর্যটকদের অনারাইভাল ভিসা সুবিধা দিচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরই আপনাকে নির্দিষ্ট মেয়াদের ভিসা দেয়া হবে। তাই ভিসার ঝামেলা যারা এড়াতে চান, তাদের জন্য এই দেশগুলো হতে পারে ভ্রমণের সেরা গন্তব্য। আসমাতুলি, নিউজ 24। বিএনপি ক্ষমতায় আসলে প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। জেদ্দায় এমন আশ্বাস দিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শহীদুল আলম বাবুল। জেদ্দা ফরিদপুর প্রবাসীদের আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এমন আশ্বাস দেন তিনি। এ সময় প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। আব্দুস সোবহান ভূঁইয়ার সভাপতিত্বে এবং আওলাদ হোসেন ও আমজাদ খানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান। জন্মভূমি বিশ্বনাথকে সবার আগে তুলে ধরার প্রত্যয় নিয়ে লন্ডনে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। নজরুল ইসলাম রুহের ও শামিল নূরের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ। প্রধান বক্তা ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গুলজার খান, ভাইস প্রেসিডেন্ট মিসবাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক তৈমুস আলী, আফাজ আলী, আবুল খায়ের, রাজু খান সহ অন্যরা। এ সময় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকের পার্টি মালয়েশিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জহিরুল ইসলাম জিন্নার সভাপতিত্বে আহসান হাবিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি। আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির মালয়েশিয়া শাখার প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, মোস্তফা মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা। লন্ডনে অনুষ্ঠিত হয়েছে শেফ এবং কালিনারি কুকিং কুইন লাইফ প্রতিযোগিতা ও বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল 2025। এতে উপস্থিত ছিলেন
বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম, লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড ডবার, টমি মিয়া, ডাক্তার জাকির খান, আফাজ মিয়া, সাবেক স্পিকার আহবাব হুসাইন সহ অনেকে। বাংলাদেশি রন্ধন শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ টমি মিয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ড সামনে রেখে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হাজির হন দেশটির বিভিন্ন রিজিয়নের শেফরা। সেখানে দুজনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে অনুষ্ঠিত হয় কালিনারি কুকিং কুইন কম্পিটিশন। সেখানে 9 প্রতিযোগীর মধ্যে 3 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। আগামী 21 সেপ্টেম্বর পশ্চিম লন্ডনের একটি 5 তারকা হোটেলে তাদের অ্যাওয়ার্ড, সম্মাননার পদক এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। কিছু আসন বেশি পেতে কেউ পিআর পদ্ধতি চাইলে পরিণতি হতে পারে ভয়ঙ্কর, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বানচাল করতে রাজপথে কর্মসূচি দিয়েছে কয়েকটি দল। রাজধানীতে মঙ্গলবার নিজ নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা। সাইফুল ইসলামের রিপোর্ট। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে পিআর পদ্ধতিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দলের উপর নিষেধাজ্ঞা সহ কয়েকটি দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ বেশ কটি দল। এমন পরিস্থিতি নিয়ে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন যৌক্তিক নয়। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার টেবিলে পিআর স্থান পায়নি। বলেন, পিআরের দাবির আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকলে মাসুল দিতে হবে সবাইকে। রাজনৈতিক উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদের বাকি প্রস্তাবগুলো নির্বাচনের আগেই বাস্তবায়ন করলে বিএনপির কোনো আপত্তি নেই। তবে রাজপথের কর্মসূচির কারণে নির্বাচন পিছিয়ে গেলে তা দেশের জন্য ক্ষতি ডেকে আনবে বলেন এই বিএনপি নেতা। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি ও 14 দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের বিপক্ষে বিএনপি। তবে আদালতের মাধ্যমে এই দলগুলো নিষিদ্ধ হলে সমর্থন থাকবে। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। এদিকে বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে কয়েকটি দল রাজপথে কর্মসূচি দিয়েছে। তারা নিজেরা তো মনে করে বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না, সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। এসব দলের কর্মসূচির বিপরীতে বিএনপি পাল্টা কর্মসূচি দেবে না, বরং 31 দফার আলোকে জনগণের কাছে যাবে বলেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে জামাত ইসলামী। মঙ্গলবার গুলশানে ইউর দূতাবাসে এই বৈঠক হয়। পরে জামাতের আমির জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। ওদের সাথে ওদের খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি, ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কি হবে কিনা, কিভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। আমরা বলেছি যে বাংলাদেশে 54 বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট। আর এই ছিল এখনকার মতো নিউজ 24 প্রবাসের সংবাদের সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।